নমস্কার, আলোর বর্তিকা নিউজ চ্যানেল থেকে আমরা আজকে পেয়ে গেলাম আমাদের বিশিষ্ট অতিথি হিসেবে সুপার ক্লাসিক রানার আপ মিসেস ইন্ডিয়া 2025 বিজয়া লক্ষ্মী সুন্দরামকে। নমস্কার দিদি, আপনাকে নমস্কার। আমাদের এই আলোর বর্তিকা নিউজ চ্যানেলের স্টুডিওতে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, এটা আমার নতুন অভিজ্ঞতা। আমি কোনোদিন ভাবিনি আমি এরকম একটা মঞ্চে এসে এরকমভাবে সবার সামনে আমাকে প্রেজেন্ট করা হবে। আমি মিসেস ইন্ডিয়া টাইটেলটা, রানার আপ টাইটেলটা জিতবো এটাও আমি ভাবিনি। এটা আমার স্বপ্ন পূরণ হলো। আমি আজকে এখানে এসে খুব খুশি। দিদি, আপনার এই স্বপ্ন পূরণের যে যাত্রাপথ বা জার্নি, হ্যাঁ, সেটা এবং ছোটবেলা থেকে আপনার বেড়ে ওঠা, আপনার বাবা মার গাইডেন্স, এই যে আপনি এই ক্যারিয়ারটা বেছে নিলেন, হ্যাঁ, সেটার পিছনের যে ব্যাকগ্রাউন্ড, আমরা ধরুন ইন্সপিরেশন, সেটা একটু শুনতে চাই আপনার মুখ থেকে। নিশ্চয়ই। আমি 2025-এ যেরকম আপনি বললেন সুপার ক্লাসিক মিসেস ইন্ডিয়া রানার আপ এবং মিসেস ইন্ডিয়া রিমার্কেবল সাবটাইটেলটা পেয়েছি। তো আমার বয়স এখন 60 ইয়ার্স। আচ্ছা। কিন্তু আমার এটা ছোটবেলার থেকেই স্বপ্ন ছিল যে আমি এরকম একটা বিউটি পেজেন্টে পার্টিসিপেট করব, ক্রাউন পরব, অনেক সবাই ফটো তুলবে, এটা আমার ছোটবেলাকার স্বপ্ন ছিল। কিন্তু আমার জীবনে অনেক স্ট্রাগল, অনেক চ্যালেঞ্জেস গেছে। সেই সবের পর আমি এখন চান্স পেয়েছি এটা করার, সেই জন্য পেয়ে আমি খুব খুশি হয়েছি। আমার ছোটবেলা কেটেছে কলকাতায়। আমি একজন তামিলিয়ান, কিন্তু বর্ন অ্যান্ড ব্রট আপ কলকাতায়। তো আমার বাবা এখানে চাকরি করতেন। আমার স্কুলিং, কলেজ সব কলকাতায় হয়েছে। এবং আমার বিয়ে হয়েছে 1989-এ। আচ্ছা। 1989-এ বিয়ে হওয়ার পর আমার যখন 30 বছর বয়স, তখন আমার ডিভোর্স হয়ে যায়। আচ্ছা। তখন আমার ছোট ছেলে 48 দিন ওল্ড এবং বড় ছেলে 6 বছর ওল্ড। তখন আমি চেন্নাইতে থাকতাম। তখন আমার মানে পুরো পৃথিবীটাই উল্টে গেল। 30 বছর বয়সে দুটো বাচ্চাকে নিয়ে ডিভোর্স। আমার ফ্যামিলিতে কোনোদিন ডিভোর্স হয়নি। তখনকার দিনে এতটা কমানো ছিল না ডিভোর্স। তো আমি ঠিক করলাম আমি আবার কলকাতায় ফিরবো, কারণ আমি কলকাতারই মেয়ে। যদিও তামিলিয়ান, আমি নিজেকে বাঙালি মনে করি এবং আমি কলকাতায় সব থেকে কমফোর্টেবল ফিল করি। সেই জন্যে আমি কলকাতায় ফিরে এলাম। কলকাতায় আমার বাবা মা থাকতো এবং বাবা মার সাথে থাকতাম। আমার ভাই এবং ভাইয়ের বউ, ওরা লন্ডনে থাকে। ওরা লন্ডনে থাকতো। ওরা আমার খুব মানে সাপোর্ট করেছে। আমার বাবা মাও খুব সাপোর্ট করেছে। তারপরে প্রচুর স্ট্রাগল, ছেলেদের স্কুলে ভর্তি করা। আমি অ্যাকচুয়ালি ভারতের সব থেকে বড় ব্যাংকে ক্লার্ক হিসেবে তখন কাজ করতাম। আচ্ছা। তখন আমার এটা হয়। তারপরে আমি কলকাতায় আসার পর আমি অফিসার প্রমোশন নেওয়ার সিদ্ধান্ত নিলাম। তারপরে আমি অফিসার প্রমোশন নিলাম, নিয়ে বিভিন্ন পোস্টে বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ ম্যানেজার ছিলাম, লোন অফিসার ছিলাম, এরকম বিভিন্ন করে তারপরে আমার ছেলেদের স্কুলে দিয়ে তারপরে অফিস যাওয়া আসা, এগুলো ভীষণ চ্যালেঞ্জ ছিল। কারণ আমি একা, বাবা মা, দুই ছেলে, আমার চাকরি সব সামলাতে আমার খুব হিমশিম। কিন্তু আমি খুব পজিটিভ মাইন্ডেড। আমি কোনোদিন হার মানি না। জীবনে যা হয় সেটাকে ফেস করতে হয় উইথ কারেজ, এটা আমি বিশ্বাস করি। মনে সাহস থাকলে, এবং মহিলা হচ্ছে এটা মা দুর্গা এবং মা কালীর স্টেট। এখানে মহিলা যা চায় সেটাই করতে পারে, এমন কিছু নেই যেটা পারে না। আমি মা কালীর ভক্ত। আমি সেই শক্তিটা মনের মধ্যে নিয়ে আমি টু হুইলার চালানো শিখলাম। শিখে ওদেরকে টু হুইলারে স্কুলে দিয়ে, তারপরে ক্রেশে দিয়ে, তারপরে অফিস যেতাম। তারপরে আমার আস্তে আস্তে উন্নতি হলো, আমার আরো প্রমোশন হতে লাগলো। আমি গাড়ি কিনলাম, তারপরে গাড়ি চালানো শিখলাম, গাড়ি চালিয়ে ওদের স্কুলে দিয়ে আসতাম। আমি আমার সব ডিউটি করেছি। তারপরে আমি লাস্টে একটা ফরেন পোস্টিংও পেলাম। এই মানে ব্যাংকে ফরেন পোস্টিং পাওয়া ভীষণ মুশকিল। এটা ভীষণ কম্পিটিশন। সব থেকে ভালো যারা হয়, যারা প্রবেশনারি অফিসার, যারা ডাইরেক্ট অফিসার হিসেবে জয়েন করে ব্যাংকে, তারাই ফরেন পোস্টিং পায়। যারা ক্লার্ক হয়ে জয়েন করে ওরা সাধারণত ফরেন পোস্টিং এ চান্স পায় না। কিন্তু আমি ফরেন পোস্টিং এ চান্স পেলাম। MBA কমপ্লিট করলাম ব্যাংকিং এন্ড ফিনান্সে, ফার্স্ট ডিভিশনে।
সব বাচ্চাদের মানুষ করতে করতে, অফিস করতে করতে, পড়াশুনো করে ওটা পাশ করলাম। করে তারপরে আমি সেপ্টেম্বর 2025-এ ডেপুটি জেনারেল ম্যানেজার হয়ে রিটায়ার করলাম। আচ্ছা। এটা মানে টপ এক্সিকিউটিভ গ্রেড। এইখান থেকে আমি রিটায়ার করলাম। রিটায়ার করার পরে আমার হঠাৎ ফেসবুকে আমি দেখলাম এরকম মিসেস ইন্ডিয়ার বিজ্ঞাপন চলছে। তো আমি ভাবলাম ওয়াই নট, কেন না, একবার আমি চেষ্টা করেই দেখি না, কেন পারবো না, সবাই পাচ্ছে আমিও পারবো। সেই ভেবে আমি ওইটাতে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিলাম। তারপরে সেটাতে আমার ভাইয়ের বউ, আমার 2 ছেলে ভীষণ সাপোর্ট করলো আমাকে। আমার বাবা মা এখন বেঁচে নেই। আমার 2 ছেলের মধ্যে একটা ছেলে থাকে ইউএসএ তে, ও পিএইচডি করে ওখানে রিসার্চ সায়েন্টিস্ট, এবং ছোট ছেলে দিল্লিতে হিন্দু নিউজ পেপারে করেসপন্ডেন্ট জার্নালিস্ট। তো দুজনেই ভালোভাবে সেটেল হয়ে গেছে ঠাকুরের আশীর্বাদে। আর আমি এটাতে জয়েন করলাম। জয়েন করে আমি রানার আপ টাইটেলটাও পেলাম এবং মিসেস রিমার্কেবলও পেলাম। আই এম ভেরি হ্যাপি। তো আমি এটাই আমি জীবনে শিখেছি যে মনে যা চাও, সে যেটা স্বপ্ন থাক, যেটাই স্বপ্ন থাক, সেটা যদি এক ফোকাস নিয়ে যদি করা যায়, তাহলে এমন কিছুই নেই যে ভারতের মহিলারা, কোনো বিদেশে যে কোনো মহিলা করতে পারবে না, এমন কিছুই নেই। এটাই আমার বলা। হ্যাঁ, এটাই মানে মহিলাদের জন্য আপনার বার্তা, Yes. যে তোমরা কোনো কিছুতে পিছিয়ে পড়ো না, জীবনে যত সংগ্রামী আসুক না কেন সেটাকে ফেস করো, এবং সেটাকে তোমরা মানে ফেস করে এগিয়ে যাও এবং জয়ী হও। এটাই বলা। আর আমি রবীন্দ্রসঙ্গীতও গাই। হ্যাঁ, আমরা দিদি আপনার মুখ থেকে যদি একটা রবীন্দ্রসঙ্গীত আমাদের আলোবর্তিকা নিউজ চ্যানেলের দর্শকদের জন্য যদি শুনতে পাই। নিশ্চয়ই। একটা খুবই বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত, সেটাই করছি, সবার জানা। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সে চোখের দেখা প্রাণের কথা, সেই কি ভোলা যায়। আয় আর একটি বার আয় রে সখা, প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজি বাঁশি গান গেছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা, প্রাণীর মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা, সেই কি ভোলা যায়। খুব সুন্দর একটা গান শুনলাম আপনার মুখ থেকে, এবং এই যে আপনি জয়ী হয়েছেন, হ্যাঁ, এই জার্নিতে আপনি যখন বিদেশে গেলেন তখন তো, হ্যাঁ, বিদেশে গেলাম। হ্যাঁ, এবার অনেক জায়গা থেকে তো পার্টিসিপেন্টরা এসেছিলেন, অংশগ্রহণকারীরা এসেছিলেন, তাদের সঙ্গে আপনার সংযোগ কেমন ছিল, এবং ওরা কি বলতো, আপনাকে কেমন ভাবে নিয়েছে, একটু মানে ভারতীয় হিসেবে আপনার মানে কদরটা ওরা কিরকম করেছে? অ্যাকচুয়ালি এইটা হচ্ছে মিসেস ইন্ডিয়া পেজেন্ট। তো এখানে যারা ছিল সবাই ভারতীয় ছিল।
জয়পুরে হয়েছে। এটা মিসেস ইন্ডিয়া বলে ডাইরেক্টর যেটা হচ্ছে মিসেস দীপালি ফাডনেস, আচ্ছা। ওনার আন্ডারে এই প্রোগ্রামটা, উনি রেজিস্টার্ড মিসেস ইন্ডিয়া রেজিস্টার্ড পেজেন্ট। হুম। ওখানে আমি অংশগ্রহণ করেছি। ওখানে সবাই বিভিন্ন প্রান্ত থেকে এসেছিল, ভারতের মধ্যে থেকে, আচ্ছা। বিভিন্ন রাজ্যের থেকে। হুম। তো ওদের সঙ্গে খুব ভালো লেগেছে। আমার যেটা ভালো লেগেছে, ওখানকার যারা ইয়াঙ্গার পার্টিসিপেন্টস, তারা আর কি খুব এনথুজিয়াস্টিক এবং প্রচন্ডভাবে তৈরি হয়ে এসেছিল। মানে ওদের জামা কাপড়, আসক পোশাক, মেকআপ সবকিছু এত ভালো ছিল, আমার খুব ভালো লেগেছে। আমি ওদের থেকে অনেক প্রেরণাও পেয়েছি, অনেক কিছু শিখেছি এই বয়সে এসে। কিন্তু ওরাও যেটা বলল যে আমি ওদের ইন্সপিরেশন। তারা আমাকে বলেছে ইউ আর আ রক স্টার। হুম। যেহেতু আপনি এই বয়সেও এত এনথুজিয়াস্টিক, এত মানে আপনি ভালোভাবে পার্টিসিপেট করেছেন, আমরা সব অনুপ্রেরিত। হুম। এটা ওরা বলেছে, এটা আমার খুব ভালো লেগেছে। এবং যে মিসেস ইন্ডিয়া উইনার হয়েছে, সে প্রচন্ড ভালো ডাক্তার, ডক্টর রশ্মা বলে। হুম। সে ভীষণ ভালো আর এত সুন্দর তৈরি হয়ে এসেছিল, খুবই ডিজার্ভিং। আর সবাই খুব ভালো ছিল, আমাদের সঙ্গে ইন্টারাকশনটা না খুব বন্ধুত্বের মতন ছিল, মানে কোনো কম্পিটিশন বা কিছু সেরকম কিছু ছিল না। হুম। তো আমাদের খুব ভালোভাবে কেটেছে। কিন্তু জয়পুরে হয়েছে ভীষণ ঠান্ডা, আর আমাদের রাত্রিরে 1:30-2 পর্যন্ত চলতো আমাদের ফটোশ্যুট এবং বিভিন্ন রাউন্ডস গুলো। ভীষণ ঠান্ডা, কিন্তু আমরা সব এত এনথুজিয়াস্টিক ছিলাম, এত আমাদের মধ্যে মানে ইচ্ছে ছিল যে আমরা এত খুশি। ওই ঠান্ডার মধ্যেও আমরা 2 পর্যন্ত আমরা একদম উফ করিনি, খুব সুন্দরভাবে পার্টিসিপেট করেছি। এটাই আমার খুব ভালো লেগেছে। এটা কতদিন ধরে চলেছে এই এই যে আপনার? এই প্রসেসটা প্রায় 8-9 মাস ধরে চলেছে। আমাদের একটু ট্রেনিং দেওয়া হয়েছে, ক্যাট ওয়াক কিভাবে করতে হয়, এগুলো র্যাম্প ওয়াকিং, এগুলো শিখিয়েছে। তারপরে আমাদের বিভিন্ন জুম মিটিং হয়েছে। জুম মিটিংয়ে আমাদের বলা হয়েছে কি কি রঙের, কি কি ধরনের পোশাক পরতে হবে, এগুলো আমাদের ট্রেনিং দেওয়া হয়েছে। কিভাবে মেকআপ করতে হবে, এগুলো সব শিখিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের হোল জার্নিটাই মানে ভীষণ ভালো, মানে আমার জীবনে প্রথম আর এবং লাইফ টাইম এক্সপিরিয়েন্স, হুম। আমার জীবনে কোনোদিন ভোলার নয় এরকম একটা জার্নি। সত্যি সত্যিই হ্যাঁ। তাই। এবং এটাতে আমরা বুঝতে পারছি যে মেয়েদের মধ্যে যে কতটা শক্তি আছে। হ্যাঁ। হ্যাঁ, সেই শক্তিটা আপনি সত্যিই অনুপ্রেরণা। শুধু ওরা বলছে তা না, এটা আমিও আলোর পত্রিকা নিউজ চ্যানেল থেকে, দর্শকদের পক্ষ থেকে আমিও বলছি, এবং আমার নিজের কাছেও তাই। আপনি একজন ইন্সপিরেশন, সত্যি মহিলাদের কাছে ইন্সপিরেশন। আমরাও বিভিন্ন সংগ্রাম ফেস করি, ফেস করে আমরা এগিয়ে চলি। সেখানে দাঁড়িয়ে আপনি সত্যিই আমাদের কাছে ইন্সপিরেশন। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা সত্যি বিরাট বড় পাওনা আমাদের আলো পত্রিকা নিউজ চ্যানেলের জন্য। দিদি, আরো আরো আপনার যেগুলো আমরা জানি না, মানে আলোর পত্রিকা নিউজ চ্যানেলের দর্শকরা জানে না, সেই রকম কিছু কথা যদি আমাদেরকে শোনান, মানে যেগুলো হলে পরে ভালো হয়, বা আপনার ছোট ছোটখাটো যে স্মরণীয় মুহূর্ত যেগুলো হতে পারে। স্মরণীয় মুহূর্ত তো জীবনে অনেকগুলো আছে। একটা বলতে পারি, আমি যখন আইআইএম জোকা ব্রাঞ্চে, আইআইএম ক্যালকাটা ব্রাঞ্চে ব্রাঞ্চ ম্যানেজার ছিলাম, তখন ওখানকার প্রফেসর, আইআইএম তো ভীষণই বিখ্যাত একটা ইনস্টিটিউট, ওখানকার প্রফেসর আমাকে বলেছিলেন যে আপনি কাস্টমার সার্ভিস এত ভালো করেন, আপনাকে ক্লাস নিতে হবে। তো আইআইএম এর মতন ইনস্টিটিউশনে আমি ক্লাস নিয়েছিলাম অন কাস্টমার সার্ভিস। ওটা ওই ব্রাঞ্চের 32 বছরের ইতিহাসে প্রথমবার যে ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজারকে কাস্টমার সার্ভিস নিয়ে ক্লাস নিতে হয়েছিল। তো ওরা আমাকে ভীষণ প্রশংসা করেছে এবং 2টো বই আমাকে উপহার দিয়েছে। এটা আমার কাছে ভীষণ প্রেরণা। এবং আরেকটা জিনিস আমার মনে পড়ে, আমার বাবা প্রস্টেট ক্যান্সারের পেশেন্ট ছিলেন। তো আমার বাবাকে মাসে একবার হসপিটালে নিয়ে যেতে হতো ফর কেমোথেরাপি। কিন্তু একদিন কি হলো, আমি গাড়ি সবে শিখছি, ঠিক লাইসেন্সটা পেয়ে গেছি, কিন্তু রাস্তায় সেরকম ভাবে চালাইনি কলকাতায়। তো আমার বাবাকে সেদিন কেমোথেরাপির জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার দিন ছিল। দিয়ে বাবাকে হাসপাতালে দিয়ে আমি অফিসে যেতাম। তো আমার একটা ড্রাইভার ছিল, ড্রাইভারকে বলেছিলাম যে তুমি এসো 9টার সময়, এসে আমাদের বাবাকে হাসপাতালে দিয়ে তারপরে আমরা অফিস যাব।
তো ও 9:05 ফোন করে বলছে যে আমি আজকে আসতে পারছি না, আমার আরেকটা ডিউটি আছে, সেই জন্য আমি আসতে পারবো না। তো আমি তো খুবই অবাক, কারণ আমি জাস্ট নতুন গাড়ি শিখছি। তো আমি কি করব, বাবাকে নিয়ে যেতে হবে, 9:05। তো আমি মা কালীর নাম নিয়ে আমি বললাম চলো বাবা আমি নিয়ে যাই তোমাকে। তারপরে আমি গাড়ি চালিয়ে সেখানে পার্ক স্ট্রিটের 7 পয়েন্ট ক্রসিং, ওখানে চারিদিকে গাড়ি, আর আমি গাড়ির স্টিয়ারিং এ বসে আছি, বাবা পেছনে প্রস্টেট ক্যান্সার পেশেন্ট, কেমোথেরাপির জন্য নিয়ে যাচ্ছি, শুধু মা কালীকে ডাকলাম আমাকে নিয়ে চলো। আমি পুরো সম্পূর্ণ ভালোভাবে হাসপাতালে গিয়ে বাবাকে ড্রপ করে তারপরে অফিসে গিয়ে কাজ টাজ করে পরের দিন বাবাকে গাড়ি করে নিয়ে এলাম। তখন আমি কনফিডেন্সটা পেলাম যে মনে যদি জোর থাকে তুমি যাও, তুমি পারবে। আমি করে দেখালাম সেদিন। আমার তখন বয়সও বেশি ছিল না, আর তখন এতগুলো মহিলা গাড়ি চালাতো না। এখন সবাই টু হুইলার চালাচ্ছে, সব মহিলাই টু হুইলার চালাচ্ছে, সব মহিলাই গাড়ি চালাচ্ছে। তখন অনেক কম ছিল সংখ্যায়, কিন্তু আমি ভাবলাম আমাকে এটা করতেই হবে, এটা আমার ডিউটি। তো আমি নিয়ে যাই, দেখা যাক কি হবে। খুব সাবধানে খুব সামলে গাড়ি চালিয়েছি, সুন্দরভাবে বাবাকে হাসপাতালে পৌঁছে দিয়ে আমি অফিসে গেছি। এটা আমার কাছে, যদিও কারোর মনে হতে পারে এটা কিছু বেশি কিছু বিরাট কিছু না, আমার কাছে একটা বিরাট বিরাট শিক্ষা, যে এটা মানে চাইলে কি না হয়। আর এরকম ভাবেই আমি এগিয়ে গেছি। এক একটা পদক্ষেপে আমি এইভাবে সাহস নিয়ে মনের জোর নিয়ে কোনো দিন আমি হার মানিনি, আর কোনোদিন হতাশও হইনি যে আমার এরকম হয়ে গেছে, আমি দুটো বাচ্চাকে কি করে মানুষ করব, কি করে ওরা বড় হবে, আমার কি হবে, হায় আমার এরকম হয়ে গেছে, আমি একদিনও ভাবিনি। আমি শুধু ভেবেছি এটা আমার কপালে আছে, আমাকে এই সিচুয়েশন ফেস করতে হবে। কিভাবে ফেস করব, মনের জোর নিয়ে, হাসি খুশিতে না দুঃখের সাথে। আই চোজ যে আমি মনের জোর নিয়ে হাসি খুশি ভাবে এটাকে করব। আমার ছেলেরাও ভীষণ কেয়ারিং, আমাকে ভীষণ ভালোবাসে, আর এইটাই আমার পাওনা। এখন ছেলেরা দুজন সেটেলড হয়ে গেছে, আমি এখন ঘুরবো বেড়াবো, খুব মস্তি করব, লাইফ এনজয় করব। এজ ইজ জাস্ট আ নাম্বার। ঠিক ঠিক কথা। অনেক কিছু আমাদের দর্শকদেরকে উনি বুঝিয়ে দিলেন ছোট্ট কথার মাধ্যমে, যে কিভাবে লাইফ জার্নিটা করতে হয়, এবং মহিলাদের ক্ষেত্রে বিশেষত যে অনেক ধরনের বাধা বিপত্তি আমাদের সমাজে আসে, তারা কিভাবে সেইটাকে ওভারকাম করে হাসি খুশি মনে এগিয়ে চলবে। এবং নারী হচ্ছে শক্তির একটা রূপ হচ্ছে নারী, সেই জিনিসটা উনি প্রমাণ করলেন। আর বলছি দিদি, আরও যদি আপনার কিছু আমাদেরকে বার্তা দেওয়ার মতো, আপনার জীবন মানে জীবনের বার্তা, এটা তো একটা দিনের ব্যাপার না। এই যে ছোট ছোট কথাগুলো বললেন, এগুলোর সময় আপনাকে কেউ বুদ্ধি দেওয়ার ছিল না, হ্যাঁ, এটা শুধু ভগবান ডেকে পথ পার হওয়া ছাড়া আপনার কেউ ছিল না পাশে। এগুলো করেছেন, তো সেই রকম আরো যদি কিছু বলেন আমাদেরকে আপনার লাইফ জার্নিতে। আমার লাইফ জার্নিতে আরো অনেক আছে। দেখুন, যেরকম আমার ভাইয়ের বউ, আমার ভাই আনন্দ সুন্দরম, ভাইয়ের বউয়ের নাম হচ্ছে ভুবনেশ্বরী, ভুবনা। আনন্দ আর ভুবনা এরা হচ্ছে আমার ভীষণ সাপোর্ট, আমার দুই পিলারের মতন। ওরা আমাকে আমার সবগুলো সংগ্রামে খুব আমার সাথে সাপোর্ট করেছে, সহযোগিতা করেছে, আমার পাশে দাঁড়িয়েছে। সেই জন্যই এটা সম্ভব হয়েছে। আমার এত ফ্যামিলি সাপোর্ট ছিল, সেই জন্যই এটা সম্ভব হয়েছে। এবং আমার বাবা এবং মা আমাকে খুব সাপোর্ট করেছে। ওরা সবসময় বাচ্চাদের স্কুল থেকে আসলে ওদের টিফিন করা, এই করা, বড় হয়ে গেছে একটু, তখন আমার বাবা মা বাড়িতে ছিল বলে আমার অনেক সুবিধে হয়েছে। ওরা ওদেরকে দেখেছে, এইসব করে আমার খুব সাপোর্ট। প্লাস আমার ভীষণ বড় ফ্রেন্ড সার্কেল আছে। আমার ফ্রেন্ডসরা আমাকে খুব হেল্প করেছে, খুব সাপোর্ট করেছে। ওরা সবসময় আমাকে সাহস দিয়েছে যে হ্যাঁ তুমি পারবে, তুমি করো, তুমি পারবে। এই সাপোর্ট, এইগুলো না থাকলে আমি এতগুলো হয়তো করতে পারতাম না। তো এটা আমার কাছে বিশাল পাওনা। হ্যাঁ, এটা সত্যি কথা। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সমাজে কি লেকিং দেখতে পাচ্ছেন, মানে কি চলে যাচ্ছে আমাদের জীবন থেকে? আমরা তো অনেকটা ছোট, আপনার সেই কি চলে যাচ্ছে আমাদের জীবন থেকে? দেখুন, এখন আমি যা দেখছি, এখন মানুষের মধ্যে না পেশেন্সটা অনেক কম হয়ে গেছে, অনেক ধৈর্য কম হয়ে গেছে।
একটা যে কোনো ম্যারেজ আমরা এখন দেখছি অনেক ডিভোর্স হচ্ছে, অনেক ডিভোর্সের রেট অনেক বেড়ে গেছে। এখন ছেলে মেয়ে বিয়ে করে অ্যাডজাস্ট করে থাকতে চাইছে না, থাকতে পারছে না রাদার, মানে একটু কিছু হলেই বলছে যে না আমি পারবো না, আমরা ছেড়ে চলে যাবো। দেখুন, ডিভোর্স ইজ ভেরি ইজি, যে কোনো জন যখনই খুশি ডিভোর্স করতে পারে, কিন্তু দ্যাট ইজ নট দ্য ইন্টেনশন, উদ্দেশ্যটা সেটা নয়। বিয়ে করে একসঙ্গে থাকাটা, একসঙ্গে জীবনযাপন করা, একসঙ্গে একে অপরের সঙ্গে অ্যাডজাস্ট করে থাকা, কম্প্রোমাইজ করা, এইগুলো খুব দরকার ফর আ হ্যাপি ফ্যামিলি লাইফ। এবং আমি এটাই বলবো আজকালকার মেয়েদেরকে যে তোমরা অ্যাডজাস্ট করো। ছেলে, আমি যা দেখছি ছেলের বাবা মাকে অনেক মেয়েরা আজকাল বলে যে ওরা মানে ইম্পর্টেন্স দেয় না, রেসপেক্ট দেয় না। ঠিক আছে, আমি দেখছি, কারণ কি মহিলারা ভাবছে এখন আমি চাকরি করি, আমি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, তো আমি যা খুশি তাই করতে পারি, আমার কোনো এক সময়ে অত্যাচার হয়েছে মেয়েদের ওপরে, আমি মানছি, কিন্তু তার এই মানে নয় যে এখন আমি তার প্রতিশোধ নেব, তাই না? এটা কথা না, এটা একটা বিয়ে মানে অর্ধাঙ্গিনী, হাজবেন্ড ওয়াইফ, এরা একটা পার্টনার্স, এরা কেউ ওপরে কেউ নিচে নয়, দুজনেই সমানভাবে আয় করছে, দুজনেই সমানভাবে সমাজে শিক্ষিত, সবকিছু সমানভাবে, তো অ্যাডজাস্ট করে থাকাটা দরকার। আমি আজকালকার মেয়েদের এটাই বলবো যে তোমরা অ্যাডজাস্ট করে থাকো, এবং হ্যাঁ, অত্যাচার সহ্য করবে না, কখনোই অত্যাচার সহ্য করবে না। অ্যাট দ্য সেম টাইম ছেলেদেরও বলবো যে তোমরা বোঝো যে মেয়েদেরকে ডাবল রোল করতে হয়। মেয়ে আর ছেলে দুজনেই চাকরি করে আসলেও চাটা মেয়েই বানায়, হাজবেন্ড বসে থাকে বলে এক কাপ চা করে দাও, মেয়েই চা বানায়। কখনো খুব রেয়ারলি হয় যে হাজবেন্ড বলে যে না আমি চা করে দিচ্ছি তোমাকে, তুমি খাও। এটা হয় না, এটা বেশিরভাগ আপনারা তো দেখছেন, বেশিরভাগ মেয়েকে রান্নাও করতে হয়, বাচ্চাও সামলাতে হয়, শাশুড়ি শ্বশুরকেও দেখতে হয়। সেই ক্ষেত্রে ছেলেরা একটু আন্ডারস্ট্যান্ডিং হও, তোমার বউকে একটু সাপোর্ট করো, তোমার বউয়ের পাশে দাঁড়াও, তোমার বউকে এনকারেজ করো। ও যদি নাচ ভালোবাসে, ওকে নাচে যেতে দাও, ওকে বলো আমি বাচ্চাকে দেখছি, তুমি নাচের প্র্যাকটিসে যাও। তোমার যদি হেয়ার মেকআপ করার ইচ্ছে থাকে, তোমার যদি মডেলিং করার ইচ্ছে থাকে, তোমার যদি গান গাইবার ইচ্ছে থাকে, তাহলে সেই হবিগুলো পারসিউ করো। ছেলেরা করছে, মেয়েরা বিয়ে হয়ে এগুলো ছাড়বে কেন? হ্যাঁ, ঠিক ঠিক। মেয়েরা এগুলো ওরা ওদের মনের ইচ্ছে, মনের স্বপ্ন সব ওদেরকেও পূরণ করতে হবে। সেটার জন্য বিগেস্ট সাপোর্ট হচ্ছে তার হাজবেন্ড। তো হাজবেন্ডকে সেটা সাপোর্ট আমি ছেলেদের বলবো যে তোমরা প্লিজ বউকে সাপোর্ট করো, বউয়ের সাথে থাকো, পাশে থাকো, ওদের সাথে সাথে হাতে হাত মিলিয়ে চলো, তাহলে তোমাদের সংসারের জীবনটা খুব ভালো হবে। এবং মেয়েদেরকেও বলবো অ্যাডজাস্ট করে থাকো, শ্বশুর শাশুড়ি তোমার মা বাবার মতন, ওদেরকে দেখো, ওদের সঙ্গে অ্যাডজাস্ট করে থাকো, তোমাদের স্বপ্নও পূরণ করো, লিভ আ হ্যাপি লাইফ। যদি তোমরা চাও সেটা সম্ভব, নিশ্চয়ই সম্ভব। এই মানসিকতাটা চাই, এই মানসিকতাটা থাকা ভীষণ দরকার আজকালকার দিনে। এটা আমার মনে হয় ভীষণ ল্যাকিং। প্লাস ভীষণ স্ট্রেস, কাজের স্ট্রেস ভীষণ, সেই জন্য একটু মেডিটেশন, একটু যোগা, এগুলো একটু করা দরকার নিজের ফিটনেসের প্রতি। এখন 30 বছর বয়সে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, আমরা শুনছি 40 বছরে ডায়াবেটিস হয়ে গেছে, এত সব শুনছি আমরা। কেন হচ্ছে? এত স্ট্রেসের জন্য। একটু মেডিটেশন, একটু ব্রড মাইন্ডেড হয়ে, একটু ফরগিভিং মাইন্ডসেট নিয়ে চললে সবাই ভালো থাকবে, সবাই খুশি থাকবে। এটা আপনি ঠিকই বলেছেন কথাটা, যে জিনিসটা আমাদের সব মানে এখনের জেনারেশনে আমরা একটু এখান থেকে পিছিয়ে গেছি। হয়তো আমরা টাকা পয়সা রোজগার করছি, আমাদের অনেক কিছু আছে, আমরা অনেক কিছু মানে করতে পারছি নিজেদের যোগ্যতায়, কিন্তু তবুও কোথাও একটা জায়গা মিসিং আমাদের জীবনে, মিসিং হয়ে গেছে। এটা সত্যি কথা। এটা থেকে আমিও এটার বাইরে নই, কিন্তু কিছু করার নেই, এই চলছে যেটা সমাজে আমরা করছি। ভালো বলেছেন দিদি। তাও আবারও বলবো যে ধরুন যদি কেউ কেরিয়ার, ধরুন এই আপনাদের লাইনে কেরিয়ার যদি তৈরি করতে চায়, তখন তার কি করণীয় উচিত? প্রথমেই কি করণীয় উচিত? দেখুন, অ্যাকচুয়ালি আমাদের ক্যারিয়ার স্টার্ট হয় 11-12 শেষ হওয়ার পরে। বাই দেন আপনাকে ডিসাইড করে নিতে হবে আপনাকে কি করতে চান। মনে ক্ল্যারিটিটা খুব দরকার, কনফিউজ থাকলে খুব মুশকিল।
তো মনে ক্ল্যারিটি চাই যে আমি কি করতে চাই। এখন বিভিন্ন রকমের, এখন ইউটিউব আছে, গুগল আছে, এআই আছে, এইসবের মাধ্যমে অনেক সাহায্য পাওয়া যায়, অনেক কিছু করা যায়। প্রিপারেশনটা খুব ভালো করে করতে হবে। হুম, মানে আমি যেটা বলতে চাইছি, সাফল্য খুব সোজাসুজি ভাবে আসবে না, আসবে তার না। জন্য হার্ড ওয়ার্ক করতে হবে। হুম, কোনো শর্টকাট নেই, দের ইজ নো শর্টকাট টু সাকসেস। ঠিক। ঠিক আছে, তো হুম, আপনাকে ওই হার্ড ওয়ার্কটা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। হুম, যে লাইনেই আপনি যেতে চান, আর্মি, এখন অনেক মহিলা আর্মিতে জয়েন করছে, অনেক মহিলা পাইলট হচ্ছে, অনেক কিছু করছে। আজকে এমন একটা প্রফেশন নেই যেখানে মহিলা নেই, হ্যাঁ, ঠিক, প্রত্যেকটা ঠিক। প্রফেশনে মহিলা আছে। ঠিক আছে, হুম, তো সেরকম যখন হচ্ছে, তখন আপনাকে ঠিক করে নিতে হবে আপনি কি করতে চান। সেই হিসেবে প্রফেশনাল হেল্প নিন। আমি বলবো নিজের থেকে না করে একটা প্রফেশনাল হেল্প নেওয়া। যেরকম আমাদের ব্যাংকিং এর এক্সাম দিতে গেলে ব্যাংকিং এর বই টই আছে, পাওয়া যায়, অনেক রকম কোচিং ক্লাসেস হয়, সেই কোচিং ক্লাসেসে জয়েন করা যায়। সেই কোচিং ক্লাসেসে জয়েন করে সেখান থেকে প্রফেশনাল ট্রেন হওয়া যায়। ট্রেন হলে হয় কি, আপনাদের সাকসেস রেটটা অনেক বেড়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। এয়ার হোস্টেস হতে গেলে এয়ার হোস্টেস ইনস্টিটিউট আছে, ওখানে গিয়ে তো প্ল্যান ইয়োর ফিউচার। হুম, আমি যেটা বলতে চাইছি, প্ল্যান ইয়োর ফিউচার, প্ল্যান ইয়োর ক্যারিয়ার। হুম, ঠিক আছে, হুম। সেটাই। আর আমার যেটা বক্তব্য, একটা সময় গেছে সেটাও আপনি সাকসেসফুলি, সমস্ত ঘর-বার আপনি সাকসেসফুলি করেছেন। হুম, হ্যাঁ, সেখানেও যেমন আপনি পড়ানোর সুযোগ পেয়েছেন, যেটা কখনো হয়নি হ্যাঁ, আপনার হ্যাঁ, ইনস্টিটিউটে। এখন আর তখনের মধ্যে পার্থক্য কি? মানে আজকে আপনি ক্রাউন পড়া, হ্যাঁ, হ্যাঁ, আর তখনও সাকসেসফুল লাইফ, হ্যাঁ, কিন্তু অন্যরকম হ্যাঁ। লাইফ। হ্যাঁ, দুটোর মধ্যে পার্থক্য কি মনে হয়? অ্যাকচুয়ালি বলতে গেলে এটা তো একদম একদম নতুন এক্সপিরিয়েন্স। ওইটা তো অতটা পাবলিক আইয়ে ছিল না। ওটা তো আমি ব্যাংকে কাজ করেছি, ব্যাংকে সবাই আমাকে চেনে, ব্যাংকে সবাই আমাকে প্রশংসা করেছে, আমি অনেক উন্নতি করেছি, ওগুলো ঠিক আছে। কিন্তু এইটা কি হয়েছে, এটা একটা সেলিব্রিটির মতন ব্যাপার হয়ে গেছে। আমি এখন ক্রাউন নিয়ে আসছিলাম জয়পুর থেকে, ফ্লাইটে আমি আসছিলাম, তখন ফ্লাইটে এয়ার হোস্টেস আমাকে দেখে বলছে, ও ইউ আর আ উইনার অফ মিসেস ইন্ডিয়া। তো আমি বললাম, হ্যাঁ, আই এম আ রানার আপ ইন মিসেস ইন্ডিয়া সুপার ক্লাসিক। তখন উনি বললেন, উই উইল টেক আ পিকচার উইথ ইউ। তো আমার সঙ্গে ফটো তুলেছে। আর এয়ারপোর্টে অনেকজন আমাকে দেখে বলছে, ও ইউ আর গট আ ক্রাউন, আমরা তোমার সঙ্গে ফটো তুলতে পারি কি? তো আমার মনে হয়েছে যে আমি এখন খুব সেলিব্রিটি। তো ওটা আমার খুব আনন্দ হয়েছে। মানে আমার ওটাতে খুব, ওইটার সঙ্গে এটার পার্থক্য, প্রফেশনাল সাকসেসটা অন্যরকম, এটা আমার হবি হিসেবে নিয়েছি। এটা মানে একটু লাইমলাইটে এসছি, সেই জন্য আমার ভালো লাগছে। এটাও একটা অন্য রকমের মজা। হ্যাঁ, এইটা একটা অন্য রকমের মজা। আমি এই কথাটাই আপনার মুখ থেকে শুনতে চাচ্ছিলাম। যারা শিল্পী হন বা যারা আপনাদের মতো হন, সবাই আপনাদেরকে খুঁজে বেড়ায় যে একটু দেখবো। এখন হয়তো আমরা কোনো সময় দেখতে পাবো আপনাদেরকে হোর্ডিং এ আপনাদের ছবি টবি, হ্যাঁ, মানে আপনাদের সঙ্গে ছবি তোলার জন্য লোকের ব্যস্ততা থাকবে, আপনাদেরকে কাছে পাওয়ার, যদি একটু দূর থেকে দেখা যায়, সেই জায়গায় আজকে আপনি এসে পৌঁছেছেন। এই যে পৌঁছেছেন, এই পৌঁছার পরে আপনার প্রথম কার কথা মনে হয়েছে? মানে এই যে আপনি উইনার হলেন, রানার আপ হলেন, হ্যাঁ, এই সেলিব্রিটি দিকে এগোলেন, তখন কার কথা সবচেয়ে বেশি মনে হয়েছে? কোন প্রিয়জনের কথা বেশি? আমার বাবা। আমার বাবা হচ্ছে আমার সব থেকে বড় সাপোর্টার। আজকে যদি আমার বাবা থাকতেন তাহলে খুব খুশি হতেন। আমি যা করেছি জীবনে প্রত্যেক কাজে উনি আমাকে সাপোর্ট করেছেন। উনি বলেছেন, তুমি করে যাও, তুমি পারবে। আমার বাবাকে আজকে আমি খুব মিস করছি। বাবাকে আমি খুব মিস করছি। বাবা থাকলে খুব আনন্দ পেত। তবে হ্যাঁ, আমার ছোট ছেলে আমার সাথে জয়পুরে ছিল ক্রাউনিং এর সময়, সেজন্য আমার খুব আনন্দ হয়েছে। আর আমি এই উইনটা ডেডিকেট করছি আমার ভাইয়ের বউ এবং আমার 2 ছেলেকে আর বাবা মাকে। ঠিক। আর মা কিরকম ভাবে সাপোর্ট করতেন? মা অ্যাকচুয়ালি বলি, মা আবার একটা মেন্টাল হেলথ পেশেন্ট। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমার বললাম না, আমার চ্যালেঞ্জেস একটা দুটো ছিল না, আমার সব দিক থেকে চ্যালেঞ্জ। দুটো ছোট বাচ্চা, বাবা প্রস্টেট ক্যান্সার পেশেন্ট, মা মেন্টাল হেলথ পেশেন্ট। তো মা কিছুই করতে পারতেন না, আমাদের সব মানুষ করেছে আমার বাবা। রান্না করে খাইয়ে দাইয়ে, আমার চুল বেঁধে পর্যন্ত আমার বাবা দিত। ও আচ্ছা, আচ্ছা। তো আমাদের ওই চাইল্ডহুড লাইফটাও খুব কষ্টের গেছে।
মা কি করব, সাইকিয়াট্রিক পেশেন্ট ছিলেন, ওষুধ খেতেন, সারাক্ষণ শুয়েই থাকতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মানে এটা কি আগে থেকেই মানে আপনি আপনাদের জন্মের না, হ্যাঁ, জন্মের আগের থেকে একটু প্রবলেম ছিল, জন্মের পরে আবার একটু বেশি হয়ে গেছিল, তারপরে কন্টিনিউয়াস মেডিকেশনেই ছিলেন উনি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তবুও যখন আপনারা ধরুন স্কুল টুল থেকে ভালো রেজাল্ট করে ফিরলেন বা কিছু, তখন মা মা বলতো, বুঝতেন? হ্যাঁ বুঝতেন, মা বলতেন হ্যাঁ ভালো, কংগ্রাচুলেশনস এইসব বলতেন। তবে বাবা মিষ্টি আনতো, আর ওইগুলো বাবা করতো। হ্যাঁ, হ্যাঁ, মানে সবটাই বাবা সবটাই করেছে। বাবা করেছে, ওই জন্য হ্যাঁ আজকের দিনে আমি বাবাকে খুব মিস করছি। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ। মা একটা অসুস্থতা, হ্যাঁ। তবুও মায়ের আশীর্বাদ মায়ের আছে। আশীর্বাদ তো আছেই, মাকে তো নিশ্চয়ই, মা ছাড়া তো কি, হুম, মাকে করি, কিন্তু মা বাবাকেই আমি খুব মিস করছি। মাও খুব খুশি হতো, হুম, অতটা বুঝতে পারতো, মা খুব খুশি হতো, হ্যাঁ আশীর্বাদ হ্যাঁ, তো বিশেষত করতো। হ্যাঁ, আপনাকে এইরকম দেখে উনি দেখে, তো হ্যাঁ দেখে কিছু তো হলেও বুঝতে হ্যাঁ, পারতেন। নিশ্চয়ই হুম। বুঝতে পারতেন, খুব সেই। আনন্দ পেতেন। হ্যাঁ, খুবই হ্যাঁ, আনন্দ পেতেন, খুবই এটা আনন্দ সত্য পেতেন। কথা। হ্যাঁ, যে আমরা কখনো কোনো সাকসেস হলে তখন হ্যাঁ, বাবা মার বাবা কথাই মার কথাই মনে পড়ে, বেশি প্রথম মনে পড়ে। বেশি মনে হ্যাঁ পড়ে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আর দিদি বলছি, আপনাদের এই লাইনে, হ্যাঁ, বা বিভিন্ন লাইনে বডি ফিটনেসটা একটা ফ্যাক্টর। সেই ব্যাপারে আপনি যদি আমাদের আলোবর্তিকা নিউজ চ্যানেলের দর্শকদেরকে কিছু বলেন যে কিভাবে বডি ফিটনেসটা রাখতে হবে, কি করতে হবে। দেখুন, বডি ফিটনেসটা এখন হচ্ছে মেইন মন্ত্রা ইন লাইফ। হুম কারণ এখন যা লাইফস্টাইল ডিজিজেস হচ্ছে, যেগুলো রোগ হচ্ছে, সেগুলো সবই বডি ওয়েট নিয়ে। ম্যাক্সিমাম ফাস্ট ফুড খাচ্ছে সবাই, বাচ্চাদের ডায়াবেটিস হয়ে যাচ্ছে, 10 বছর 15 বছরের বাচ্চাদের ডায়াবেটিস হয়ে যাচ্ছে, কেন কি, ওরা ফাস্ট ফুড খাচ্ছে বলে। তো এইটা অ্যাভয়েড করতে হবে, এবং ভালো হোম ফুড যতটা পারা যায় হোম ফুড খেতে হবে, আর কম মাত্রায়। সবই খেতে পারেন, কিন্তু সবই কম মাত্রায়। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি লাস্ট 3 ইয়ার্সে আমি 21 কেজি ওয়েট কমিয়েছি। 21 কেজি? 21 কেজি ওয়েট কমিয়েছি। তার আগে আমার অনেক প্রবলেম ছিল, অনেক হাঁটুতে ব্যথা হতো, এটা সেটা হতো। তখন আমার ডাক্তার বলতো ওজন কমান, ওজন কমান। তারপরে আমি মিসেস ইন্ডিয়াতে নাম দিয়েছি, তখন তো আরও দরকার, আই শুড বি অফ আ গুড ফিগার। তো আমি ঠিক করেছি যে আমি এটাকে একদম চ্যালেঞ্জ হিসেবে নেব এবং ওয়েট রিডিউস করব। এই করে আমি 21 কেজি কমিয়েছি ওয়েট। আর শুধু ওয়াকিং এবং হেলদি ইটিং, খাবারটা মানে যাতে ভালোভাবে, মানে একটা হেলদি ফুড খাওয়া যায়, স্প্রাউটস, স্যালাডস, রোজ ফ্রুটস খাবেন, একটুখানি ডাল, মাছ, মাংস, কিন্তু সবই পরিমাণে কম। পরিমাণটা হচ্ছে আসল। সবকিছু এতগুলো খেয়ে নিলাম, আর হোয়াইট রাইসটা অ্যাভয়েড করাই ভালো। রাইসটা অ্যাভয়েড করে যদি রুটি খাওয়া যায় বা মিলেটস খাওয়া যায়, তাহলে কিন্তু অনেক শরীরের পক্ষে লাভ। তো ওইটা অনেক, চালটা, ভাতটা ভীষণই ক্ষতিকারক। হোয়াইট পলিশড রাইস যেটা বলে, সেই রাইসটা কিন্তু শরীরের জন্য ভালো নয়। কার্বোহাইড্রেটস ভীষণ, এবং ওইটার জন্য শরীর কিরকম লেথার্জিক হয়ে যায়, এনার্জি থাকে না। আর স্যালাড, ফ্রুটস এইগুলো খেলে এনার্জি থাকে ভালো, আর সারাদিন অনেক পরিশ্রম করা যায়, আর শরীরটাও ভালো থাকবে। আপনার কোলেস্ট্রল, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হার্টের প্রবলেম, ব্লকেজ, এইগুলো অনেক কিছু থেকে বাঁচা যায় যদি ওয়েট ঠিক থাকে। তো ফিটনেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। রোজ আমি বলবো, রোজ আধ ঘন্টা হাঁটা, এবং হেলদি খাওয়া, আর যোগা, আর মেডিটেশন, এইগুলো রোজ যদি সবাই করে তাহলে অনেকটা হেলদি থাকা যায়। হ্যাঁ, এই কথাটা আপনি ঠিকই বলেছেন, এবং সত্যি কথা। মানে আমি নিজেও যেহেতু কার্মেল কনভেন্টে আমি পড়াশোনা করেছি, তো আমাদের তো ক্যাটওয়াকটা ওই ছোটবেলাতেই একটু শেখানো হয় আর কি কনভেন্টে। তো পরবর্তীকালে আমি একটু মানে যখন মানে স্কুলের টিচারিতে আসি, আমি একটু মোটাও হয়ে যাই। হ্যাঁ,
করোনার সময় আমি 17 কিলো ওজন, যেহেতু ডিউ টু করোনা আর কি, আচ্ছা। 17 কিলো ওজন কমার পরে আমার এই চেহারাটা এসে দাঁড়ায়। ও। তখন মানে এই 17 কিলো ওজন কমার পরে বেশি কিউট হয়ে যাই আর কি। হ্যাঁ, বেশি কিউট হয়ে হ্যাঁ, যায়। হ্যাঁ। হ্যাঁ, মানে ওজন বেশি থাকলে দেখতেও একটু খারাপ খারাপ লাগে। লাগে। হ্যাঁ, যতই ভালো ড্রেস, যতই দামি হ্যাঁ, ড্রেস হ্যাঁ, পরা হ্যাঁ, যাক না পরা কেন, যাক না একটু কেন, হ্যাঁ। একটু খারাপ লাগে। ঠিক, ঠিক, ঠিক। একটু হ্যাঁ, হেলদি ফুড যদি সবাই খায়, খায়, হ্যাঁ। সবাই ভালো থাকুক, সবাই সুন্দর থাকুক, হ্যাঁ। প্রত্যেকটা মানুষই সুন্দর। সেটাই। হ্যাঁ। প্রত্যেকটা মানুষই সুন্দর। হ্যাঁ, প্রত্যেকটা মানুষই সুন্দর, হ্যাঁ, তার নিজেকে সুন্দর করে রাখতে হবে, হ্যাঁ, এটাই হচ্ছে সেটাই। কথা। হ্যাঁ, এটাই। তো এটা ঠিকই বলেছেন যে হ্যাঁ। ওয়েট রিডিউসটা অবশ্যই দরকার, হ্যাঁ। মানে হেলদি জীবনযাপন হেলদি জীবন যাপন করার জন্য। হ্যাঁ, হ্যাঁ, শুধু মডেলের জন্য নয়। হ্যাঁ, শুধু মডেলের জন্য হ্যাঁ। নয়, সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে। হ্যাঁ, সর্বক্ষেত্রের হ্যাঁ, জন্য। হ্যাঁ। তো আপনার যখন আপনি এই কম্পিটিশনে গেলেন, তখন আপনাকে 21 কেজি ওজন কমিয়ে যেতে হয়েছে। হ্যাঁ, তারপরে আমি ওটা মানে দরকার ছিল, কিন্তু আমি নিজের থেকে 21 কেজি কমিয়ে তারপরে আমি যখন গেছি তখন ওখানে 21 কেজি কম ছিল আমার। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। এবার ওখানে যারা মানে অংশগ্রহণকারীরা ছিলেন, হুম। পার্টিসিপেন্টস ছিলেন, তারা কি তাদেরও প্রত্যেকেই এই কি খুব ওজন মানে খুব কম ওজন ছিল, মানে না, না, অ্যাকচুয়ালি মিসেস ইন্ডিয়া, মিসেস দীপালি ফাডনেস যেটা বলেন সেটা হচ্ছে মিসেস ইন্ডিয়া আর নট মডেলস, দে আর রোল মডেলস। হুম, ঠিক আছে। ঠিক। এরা হচ্ছে এমন মহিলা যারা জীবনে কিছু করে দেখিয়েছে। হুম, নট নেসেসারি যে তোমাকে 36, 24, 36 ফিগার থাকতে হবে, সেটা দরকার নেই। হুম, তাই জন্য কিছু কিছু ছিল মহিলারা যারা আইডিয়াল ওয়েট নয়, তারা হুম। একটু মোটার দিকেই ছিল, হুম, কিন্তু সেটাতে কিছু যায় আসে না, সেটার জন্য রেজাল্ট কিন্তু আফেক্ট হবে না। হুম, কারণ ওই মহিলা, প্রত্যেকে মহিলা অ্যাচিভার্স, হুম, হুম। তাদের নিজের লাইনে ওরা কিছু না কিছু করে দেখিয়েছে। হ্যাঁ। ওই স্পিরিটটাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য এই মিসেস ইন্ডিয়া। হুম। তার সঙ্গে কি আপনাদের বুদ্ধির পরীক্ষাও তো নিশ্চয়ই দিতে হয়েছে, মানে বুদ্ধিটা তো একটা মেইন হ্যাঁ, ফ্যাক্টর হ্যাঁ, হ্যাঁ। জীবনের ক্ষেত্রে। হ্যাঁ, হ্যাঁ। বুদ্ধির পরীক্ষা মানে হ্যাঁ, আমাদেরকে একটা নিজের 1 মিনিটের জন্য আমাদের নিজের কাজের সম্বন্ধে কথা বলতে হয়েছে, আর আমাদের নিজের ইন্ট্রোডাকশন দিতে হয়েছে। এই দুটো এর মাধ্যমে ওরা আমাদের দেখেছে আমরা কিভাবে প্রেজেন্ট করছি, কিভাবে কথা বলছি, কিভাবে অডিয়েন্সকে কনফিডেন্টলি অ্যাড্রেস করছি। এটা হয়েছিল। এছাড়া কোনো বুদ্ধির পরীক্ষা মানে কোনো টেস্ট বা ওরকম কিছু হয়নি। হ্যাঁ, না, কারণ আমরা মনে করি যে প্রপার সুন্দরী সেই হতে পারবে হ্যাঁ, যে শুধু যে ফিগার কনসাস হ্যাঁ, হ্যাঁ, দেখালেই হবে না, তার বুদ্ধি থাকতে হবে, মানে সর্বত্র, মানে হ্যাঁ, ম্যানেজ করার। হ্যাঁ। মানে ম্যানেজ বলতে কি খারাপ কিছু করে ম্যানেজ নয়, না। মানে টোটাল জিনিসটাকে পরিচালনা হ্যাঁ, করার বা পরিচালনা করা, হ্যাঁ। ম্যানেজ। তো সেই বুদ্ধিতে আপনারা মানে জয়ী হয়েছিলেন। হয়েছিলাম। হ্যাঁ, 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 সেটাই হ্যাঁ। আমার এইটাই বক্তব্য ছিল, কারণ হ্যাঁ। বুদ্ধি ছাড়া শুধু মডেল হয়ে তো লাভ নেই। লাভ কারণ নেই, লাভ কারণ নেই। আমরা তো কেউ শখে থাকতে না, আসিনি, না, না। আমরা করে খেতে করে এসেছি, খেতে এসেছি, মানুষের হ্যাঁ। মাঝে থাকতে হ্যাঁ, এসেছি, হ্যাঁ। মানুষকে আনন্দ দিতেও এসেছি হ্যাঁ, সঙ্গে। তো আপনার এই কথাটা আমার ভীষণ ভালো লেগেছে। তারপরে আমরা জানি আপনি তো খুব ভালো গান গান গান। হ্যাঁ। তো আমরা আপনি যেহেতু তামিল হ্যাঁ। ভাষা জানেন এবং তামিলও, আমরা কি একটা তামিল গান আপনার মুখ থেকে শুনতে পারি? হ্যাঁ, চেষ্টা করব একটা তামিল গান গাইতে। আমি যেরকম বলছিলাম, আমি তামিলিয়ান, আমার মাতৃভাষা, কিন্তু আমি বাঙালি অ্যাট হার্ট। আমি 70% বাঙালি, নিজেকে বাঙালি মনে করি। কিন্তু হ্যাঁ, তামিল গানও জানি। কিছু লাইন শোনাচ্ছি, একটা তামিল গান চেষ্টা করছি, আশা করি দর্শকদের ভালো লাগবে, কারণ মিউজিক হ্যাজ নো ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ঠিক। கண்ணே கலைமானே கன்னிமயிலென கண்டேன் உனை நானே, அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன், ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன். ராரிராரோ போராரிரோ, ராரிராரோ போராரிரோ. காதல் கொண்டேன், கனவினை வளர்த்தேன், கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்,
உனக்கே உயிரானேன் என்னாலும் என்னை நீ மறவாதே நீ இல்லாமல் எது நிம்மதி நீதான் என்றும் என் சந்நிதி கண்ணே கலைமானே கன்னிமயிலென கண்டேன் உனை நானே அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன் ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன் ராரிராரோ ஓராரிரோ রারিরারো ও রারিরো। বাহ, খুব সুন্দর মিউজিক এটা হয়েছে। এটা ট্রান্সলেশনটা মানে এটা এটা অ্যাকচুয়ালি এটা বাংলা, এটা হিন্দিতেও সিনেমা এসেছিল সদমা বলে, কমল হাসান শ্রীদেবী সিনেমা। এটার অরিজিনাল সিনেমা হচ্ছে তামিল সিনেমাটা। এটা একটা মেয়ে একটা অ্যাক্সিডেন্টে মানে পুরনো স্মৃতি ভুলে যাচ্ছে, আর কমল হাসান আর কি ওকে পেয়ে ওকে ঘুম পাড়াবার, এটা একটা লোরি, হিন্দিতে যেটাকে বলে লোরি, ঘুম পাড়ানোর গান। তো বলছে আমি তোমাকে কতটা ভালোবাসি, তুমি আমাকে কোনোদিন ছেড়ে যেও না, এটাই গানের মূল। আচ্ছা আচ্ছা মানে হ্যাঁ, ওই সিনেমাটা তো হিট করেছিল, সদমা খুব হিট করেছিল। সেটারই অরিজিনাল তামিল সিনেমার এই গানটা, এই গানটা হিন্দিতেও আছে। আচ্ছা, এই তামিল সিনেমাটাও তো কি হিট করেছে? তো তামিল সিনেমাটাও খুব হিট করেছে, সেটাও কমলা হাসান শ্রীদেবী ছিল। ও সেটা তো আচ্ছা, সেটাও হ্যাঁ, কারণ শ্রীদেবী নিজেই তামিল ছিলেন। হ্যাঁ। তো দিদি হিন্দির কথা বললেন যখন, আপনাকে একটু হয়তো দর্শকদের জন্য বেশি বলে ফেলছি, কিন্তু তবুও আমাদের ইচ্ছে হচ্ছে, আপনাকে ছাড়তে ইচ্ছে করছে না আমাদের। তো একটা হিন্দি গানও যদি আমরা শুনতে পাই। বাবা, দর্শকরা বোর হবে না তো? এত আমার গান শুনে আপনাকে পেলে তো আমাদের খুব ভালো লাগে না? আজকে আপনি সেলিব্রিটি, কত জার্নি করার পরে আজকে আপনি সেলিব্রিটি, আপনি যে আমাদের কাছে বসে আছেন, এটাই আমাদের অনেক সৌভাগ্য। थैंक यू। तेरी आँखों के सिवा दुनिया में रखा क्या है, ये उठे सुबह चले, ये झुके शाम ढले, मेरा जीना मेरा मरना इन्हीं पलकों के तले, तेरी आँखों के सिवा दुनिया में रखा क्या है, ये हो कहीं इनका साया मेरे दिल से जाता नहीं, इनके सिवा अब तो कुछ भी नजर मुझको आता नहीं, ये हो कहीं इनका साया मेरे दिल से जाता नहीं, ये उठे सुबह चले, ये झुके शाम ढले, मेरा जीना मेरा मरना इन्हीं पलकों के तले, तेरी आँखों के सिवा दुनिया में रखा क्या है। দারুণ দারুণ। এই গানটাও কি আপনি ছোটবেলা থেকেই শিখেছেন? না, ওইটা একটু বলি, ইট ইজ অ্যান ইন্টারেস্টিং স্টোরি। আমার বাবার ফ্যামিলি হচ্ছে মিউজিশিয়ানস, আচ্ছা, মানে কর্ণাটিক যেটা সাউথ ইন্ডিয়ান ক্লাসিক্যাল, সেই ক্লাসিক্যাল মিউজিশিয়ানস ওরা। আচ্ছা, তো আমি এটা জিনে পেয়েছি, আমি কোনোদিন গান শিখিনি, আমি জাস্ট গান শুনে শুনে গাই। আচ্ছা, কিন্তু গানটাও তো আপনি মানে বিভিন্ন অনুষ্ঠানে হিট করে দেন। হ্যাঁ, মানে আমি অনেক প্রোগ্রামে, অনেক ফাংশনে, আমি যেখানে থাকি সৃজন সোনারগাঁও,
সেখানে আমাদের দুর্গাপুজো হয়, সব পুজোই হয়, সরস্বতী পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, কিন্তু দুর্গাপুজো আমাদের খুব ভালো কালচারাল প্রোগ্রাম হয়। আমি কালচারাল প্রোগ্রামে খুব অ্যাক্টিভলি ইনভলভ থাকি এবং গান গাইও। আর যেহেতু আমি অবাঙালি হয়ে বাংলা গান গাই, সবাই আমাকে খুব প্রশংসা করে। আর আমি প্রত্যেকবারই ওখানে ডান্সে, গানে, সবকিছুতে অংশগ্রহণ করি। আমার হুম। খুব ভালো লাগে। এবং অফিসেও বিশাল বড় বড় ফাংশনেও আমি গান গেয়েছি এবং তার জন্য অনেক পুরস্কারও পেয়েছি। কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ পেয়েছি এরকম বাহ! 2-3 বার। তো এগুলো সব আমার শুনে আমার ঠাকুর দাদা ওদের হেরিডিটারি আমার পাওয়া। আমি গান শিখিনি। তবে আমার ভাই যে আছে আনন্দ, সে মোহন মীনা বাজায়। আচ্ছা, আচ্ছা। পণ্ডিত বিশ্বমোহন ভাট আছেন, গ্র্যামি অ্যাওয়ার্ড উইনার, ওনার শিষ্য আমার ভাই। ও লন্ডনে প্রোগ্রাম করে রেগুলারলি, গানও গায়, গান শেখায় এবং ও রয়্যাল অ্যালবার্ট হলেও একটা প্রোগ্রাম করেছে লন্ডনে বাহ! মোহন দারুণ, মীনা নিয়ে। দারুণ। হ্যাঁ, শুনে তো মন আমরা- তো ভরে যাচ্ছে, ভীষণ হ্যাঁ, মন ভরে যাচ্ছে। থ্যাংক খুব ইউ। হ্যাঁ, খুব ভালো লাগলো। আর মানে আপনাদের সঙ্গেই কি ঠাকুরদা বা আপনার ফ্যামিলি মানে বাবার ফ্যামিলি থাকতেন না, না? ওরা সবাই থাকতো চেন্নাইয়ে। আমার বাবা কলকাতায় কাজের সূত্রে এসে গেছিলেন। তো কলকাতায় আমার বাবারও কলকাতা ভীষণ পছন্দ। হুম, বাঙালিরা মানে খুব ফেভারিট লোক ওনার জন্য। তো উনি বলেছেন আমি এখানেই সেটেল করব, সেই জন্য বাবা চাকরি রিটায়ার করে এখানেই সেটেল করেছে। তারপরে এখানেই মারাও গেছে। তো হুম। কলকাতাতেই। কিন্তু আমার বাবার যত আত্মীয়, মার যত আত্মীয়, সবাই এখন চেন্নাইতে আছে। তো আমি চেন্নাই যাই, মাঝে মাঝে চেন্নাই না, যাই। আমি এই কারণে বলছি না, হ্যাঁ, আমি বলছি আপনি গানটা যে ওদের কাছ থেকে পেলেন, হ্যাঁ, বাই হেরিডিটারি, হ্যাঁ, শুনতে তো হবে, মানে হ্যাঁ। সেই সেই শোনাটা কিভাবে? শোনাটা কিভাবে মানে আমরা যখন ইয়ারলি স্কুল যখন হলিডে হয়, হুম, তখন এভরি ইয়ার আমরা চেন্নাই যেতাম। তখন আমার জ্যাঠা গান গাইতেন, ওনাকে শুনতাম, আচ্ছা, লাইভ শুনতাম। উনি অনেক প্রোগ্রামে ফাংশনে গান করতেন। তো আমি ওনাকে লাইভ শুনেছি, অনেক গান শুনেছি। ওই শুনে শুনে যতটা জ্ঞান অর্জন করা যায় আচ্ছা, ওইভাবেই আচ্ছা। করেছি। হ্যাঁ, আর বাবা? বাবা মৃদঙ্গম বাজাতেন। আহ, মৃদঙ্গম মানে হ্যাঁ, একটা এটা ওনাদের ঢোলের মতন কালচার, হয়, কালচার। হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, করতেই হবে, সবাই হ্যাঁ, করে, হ্যাঁ, ওরা গান সবাই করে। বাজনা। আমার বাবাও করতেন, হ্যাঁ, মৃদঙ্গম বাজাতেন। তো মানে আমি এটাও সেই জন্য এটাও এটা বোধহয় আমাদের, হ্যাঁ, পারেন বংশ। বোধহয় হ্যাঁ, না? হ্যাঁ, 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 এটাও পারে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার বাবারও রেকর্ড, এলপি রেকর্ডও ছিল। বাহ! হ্যাঁ, হ্যাঁ, এইচএমভির আগেকার ওই হুম, রেকর্ড হতো, হ্যাঁ, রেকর্ড হ্যাঁ। প্লেয়ার, ওইটাতে আমার বাবার রেকর্ডও আছে। তো সেই সূত্রে আমিও গান এইভাবেই না শিখে গান গেয়ে না, ফেলি, আর মানে লোকেদের ভালো লাগে। থ্যাংক ইউ। না, 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 খুব সুন্দর গান গান। আসলে এটা সত্যিই আপনাদের কালচারাল হ্যাঁ, হেরিডিটারির মধ্যে আছে। যেমন ধরুন শ্রীদেবীর কথাও যদি আমি হ্যাঁ, বলি, উনিও তো তামিল, কিন্তু বাই হেরিডিটারি ওনারা হ্যাঁ, শিল্পী। শিল্পী। হ্যাঁ, শিল্পী, এটা হ্যাঁ, ঠিক কথা, সেটাই। fact। হ্যাঁ, তো দিদি, বলছিলাম আপনার বন্ধুদের কথা আপনি আমাদেরকে বলেছেন। হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেহেতু নিউক্লিয়ার ভাবে আমরা থাকি, হ্যাঁ, বন্ধু বান্ধবও সেরকম আমাদের হয় না, হয় না। হ্যাঁ, হয় না, কারণ এত সবই সেলফিশ। হোয়াটসঅ্যাপ, এত সেলফিশ। সেলফিশ এবং হোয়াটসঅ্যাপ, সত্যি হুম, কথা, হোয়াটসঅ্যাপ বা ফেসবুক, হ্যাঁ, তারপরে ফেসবুকেই কাটাকাটি, কাটাকাটি। হ্যাঁ, সব ফেসবুকেই কাটাকাটি। হ্যাঁ, হ্যাঁ, কাটাকাটি, সবই এরকম। তো সেইখানে দাঁড়িয়ে আপনি এত মানে সুন্দর মনের বন্ধু যারা আপনাকে সাপোর্ট করবে, সেটা আপনি তৈরি করলেন কি করে? মানে এটা আমাদের জেনারেশনের জন্য, যদি আলোর পত্রিকার নিউজ হ্যাঁ, চ্যানেলকে বলেন, হ্যাঁ, এটা না, শিক্ষণীয়। হ্যাঁ, না, আমি অ্যাকচুয়ালি আমি না মানুষ ভীষণ ভালোবাসি। হুম, আমি বন্ধুত্ব করতে খুব ভালোবাসি, মানুষ ভালোবাসি। আমি সবার সঙ্গে খুব ফ্রিলি মিশি এবং আমাকে সেরকম আমি খুব লাকি, আমি খুব ব্লেসড যে আমি ওরকম বন্ধু পেয়েছি আমার লাইফে, যারা আমার সাথে আমার দুঃখে কষ্টে, আমার কঠিন জীবন যাপন যখন করছিলাম তখন আমার সাথে ছিল। এই জন্য আমি খুবই ওদের কাছে কৃতজ্ঞ। আমার এক বান্ধবী আছে, এখনো আছে, সে আমার ফ্যামিলির মতন। আমার গল ব্লাডার অপারেশন হয়েছিল 1998-এ। তখন বাবা মা আমার সাথে থাকছিল না। আমি আমার 2 ছেলেকে নিয়ে একা ছিলাম। আমার ছোট ছেলে তখন 1.5 বছর বয়স, 2 বছর বয়স। গল ব্লাডার অপারেশন। আমার এই বান্ধবী তার 4 মাসের বাচ্চা বাড়িতে রেখে আমার কাছে হসপিটালে এসে আমার পুরো দেখাশোনা করে, আমি যতক্ষণ না ডিসচার্জ হই আমার সাথে থেকে আমার বাড়িতে এসে আমাকে দেখাশোনা করে সব করেছে।
আই ক্যান নেভার ফরগেট, আমি কোনো দিন ভুলতে পারবো না। এরকম আমি যখন বম্বেতে এখন পোস্টেড ছিলাম, আমার 2 বান্ধবী আছে, ওই 2 বান্ধবীকে নিয়ে আমরা এত মজা, আমরা সব জায়গায় যেতাম, বেড়াতাম, ঘুরে বেড়াতাম, গোয়া গেছি, ভীষণ ভালো ভালো জায়গায় গেছি, একসঙ্গে থেকেছি। ওরা আমাকে ভীষণ সাপোর্ট করে, ভীষণ। এই যে মিসেস ইন্ডিয়াতে আমি অংশগ্রহণ করতে যাচ্ছি, আমাকে ওরা জিনিসপত্র, এই অ্যাক্সেসরিজ, কানের, হাতের, এইগুলো, ড্রেস কেনা, এগুলোর জন্য আমাকে খুব হেল্প করেছে, আমার খুব হেল্প করেছে। আর আমার আরেকটা বান্ধবী আছে, সে আমাকে কিভাবে নেলস গুলোকে করতে হয়, কিভাবে হিলস ম্যাচিং পড়তে হয়, এইগুলো সব আমাকে খুব গাইড করতো, গ্রুমিং এ খুব গাইড করতো। তো সেও আমার খুব ভালো বন্ধু। এছাড়াও আমার অনেক অনেক ভালো ফ্রেন্ডস আছে, বলে মানে শেষ হবে না, এত ফ্রেন্ডস আমার ভালো, যে শুভাকাঙ্ক্ষী যাকে বলে, সত্যি শুভাকাঙ্ক্ষী, সত্যি হ্যাঁ। আমার ভালো চায়, এরকম আমার অনেক আছে। আমি ভগবানের কাছে ভীষণ কৃতজ্ঞ যে এইসব বন্ধুদেরকে আমার জীবনে রেখে দিয়েছে। আর আলোর বর্তিকা নিউজ চ্যানেলের দর্শকরা এবং আমিও শুনে খুব মানে ইন্সপায়ার্ড হচ্ছি ব্যাপারটাতে, যে সত্যিই মানুষের জীবনে মানে একদিক না থাকলেও আরেক দিক ভগবান ভরে দেয়, এবং মানুষও খুব ভালো, মানে আপনি নিজেও খুব ভালো এবং আপনার ফ্রেন্ড সার্কেল যারা হয়েছে তারাও ভীষণ ভালো হয়েছে। এটা হ্যাঁ, এবং এটা সত্যিই ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিছু বলার নেই। বলার নেই, হ্যাঁ, কারণ এগুলো আমরা টাকা পয়সা দিয়ে কিনতে পারি না, কিনতে পারি না, এগুলো গড গিফটেড। হ্যাঁ, সেটাই। সত্যি আমাদের খুব ভালো লেগেছে দিদিকে এরকম একটা নিউজ চ্যানেলে আমরা পেয়েছি, আমাদের আলোবর্তিকা নিউজ চ্যানেলে পেয়ে, এবং দিদির কাছ থেকে অনেক কথা শুনতে পেরেছি যেটা আমাদের জেনারেশনের জন্য, আমাদের জন্য খুব দরকারি বলে মনে হয়। এবং যদি আমরা সেগুলো ফলো আপ করতে পারি, দিদির কথাগুলোকে, শুধু যে জীবনের ক্ষেত্রে তা না, ধরুন অভ্যাসের কথা বললেন, ওয়েট রিডিউসের কথা বললেন, সবটা যদি আমরা ফলো আপ করতে পারি, আশা করি আমাদের জেনারেশনের সব কটা ছেলে মেয়ে বা আমরা সবাই, আমাদের যাদেরকে বন্ধু ভাবি, সবাই হয়তো সুখী জীবন যাপন করতে পারবে, সবাইকে নিয়ে মধুর আনন্দে জীবন কাটাতে পারবে। এবং অবশ্যই সাহিত্য, কালচার, সেই দিকটাও ওরা নজর রাখবে, কারণ কালচার থেকে তারা মানে সরে দাঁড়াচ্ছে, এখনের জেনারেশন সরে দাঁড়াচ্ছে বলেই ওরা একাকিত্বে এসে পৌঁছচ্ছে। হ্যাঁ, সব সেলফ মেড হতে গিয়ে অনেক কিছু ওদের নিজেদের ক্ষতি হচ্ছে, সঙ্গে সমাজেরও ক্ষতি হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি কালচারাল প্রোগ্রামসে যদি সবাই জয়েন করে, কালচারালি একটু ডেভেলপড করে নিজেকে, অনেক আনন্দে থাকতে পারবে, সবার সঙ্গে মিশে থাকার একটা প্রবণতা গ্রো করবে। ঠিক, একদম। হ্যাঁ, এবং অনেক কিছু অ্যাচিভ করতে পারবে। অনেক, যেমন আজকে আমরা যাকে দেখছি, একজন সেলিব্রিটি মানুষকে আমরা দেখছি, হ্যাঁ, সেই রকম সেলিব্রিটি আপনারাও হতে পারেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই? একটু চেষ্টা, একটু ভালো মনের মানুষ, একটু বুদ্ধি করে চলা, সবাইকে হাসি খুশি রাখা, নিজেকে হাসি খুশি রাখা, এটাই হচ্ছে মূল মন্ত্র। ধন্যবাদ দিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোর বর্তিকা নিউজ চ্যানেল থেকে আপনাকে, যে এত সুন্দর কথা আমাদের জেনারেশনের মানুষদের জন্য বললেন, আলোর বর্তিকা নিউজ চ্যানেলের দর্শকদেরকে বললেন। সত্যি, এবং পরবর্তীকালেও আমরা আপনার কাছ থেকে অনেক কিছু শুনবো, যেগুলো আমাদের খুব কাজে লাগবে। আমরা জানি আপনাকে আমরা পাশে পাবো, কারণ এই জ্ঞানগুলো আমাদের জেনারেশনের মানুষদের জন্য সত্যি খুব দরকার, যদি নিতে পারি। হ্যাঁ, কারণ আপনি একটা জায়গায় ব্যাংকে চাকরি করেছেন, সেখানেও আপনি ক্লাস নিয়েছেন এবং সাকসেসফুল হয়েছেন আপনি, নট এজ এ ওমেন বাট এজ এ, মানে আপনি একটা হিউম্যান বিংস হিসেবে সাকসেসফুল হয়েছেন। সেটা আমাদের কাছে খুব স্মরণীয়, এবং আমরা সেরকম মানুষকে কাছে পেয়েছি। এবং আপনার গাইডেন্সটাও যদি আমরা নিতে পারি, হয়তো দেখা যাবে একদিন সাকসেস আমাদেরও দরজায় এসে দাঁড়াচ্ছে। নিশ্চয়ই, কেন না। আলোর বর্তিকা নিউজ চ্যানেলকে আমার অসংখ্য ধন্যবাদ, আমাকে এখানে ডাকার জন্য, আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনাকে। নমস্কার।